নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, তোমরা খেয়াল করছো বিগত কিছুদিন ধরে আমার পড়ানোর রুমটা চেঞ্জ হয়েছে। এটা আমার রুম নাই বলেছি, আমার যে প্রিয় ছাত্র আব্বাসের রুম। কারণ সময় না পাওয়ার জন্য এর বাড়িতে আমাকে রাত্রে হোল্ড করতে হয়। মানে স্কুল এতটা দূরে, মাঝে মধ্যে এর বাড়িতে আমাকে হোল্ড করতে হয় বা থাকি। তাই মনে হলো যেহেতু অবসর সময় থেকে অনলাইন ক্লাসের পরে পড়ানোটা অনেকটা কমে গেছে, যেহেতু অফলাইনে বাড়ি থাকতে পারি না, তাই তোমাদের জন্য নতুন উদ্যোগ নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি। বিগত কিছুদিন ধরে দেখবে আমি স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের উপরে তোমাদের পড়ানো শুরু করেছি। সেটা কি, তাদের উচ্চারণ তত্ত্ব। অর্থাৎ আমরা স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ অনেকেই জানি বা গর্ব অনুভব করি, আমরা টোটালটাই জানি বা বুঝি, কিন্তু আসলে সেই জানা বা বোঝা কিন্তু আমাদের যথেষ্ট অসম্পূর্ণ রয়ে গেছে। সেই অসম্পূর্ণ বোঝাটাকে সম্পূর্ণতা দেওয়ার জন্যই আমার নতুন এই কিন্তু উদ্যোগ। দেখো, টোটালি বসে পড়ে একবার ঘ্যাট হয়ে বসে পড়ে, হ্যাঁ, মনে হয় যেন দামোদর সেট বসে আছে, পেটটা এত মোটা, তবুও মনে হয় যেন একটু আধটু যদি শিখিয়ে দিয়ে যায় এর মাঝে, সেই চেষ্টাটা করলে মনে হয় ভালো হয়। তাই আমার এই চেষ্টা। আজকে দেখো সেই বইটা নিয়েই বসেছি, কিন্তু আজকে একটু অন্য ধরনের ব্যাপারটা শেখাবো, তোমরা যেটা কোনোদিন ভাবতেই পারোনি। হ্যাঁ, মানে অসম্ভব, যে কল্পনায় আনতেই পারোনি এরকম কোনো বিষয় হয়। ঠিক আছে, সেই বিষয়ের উপর কিন্তু আজকে আলোকপাত করার কিন্তু চেষ্টাটা করবো। সেটা কি বলতো বন্ধু? এই যে আমরা অ বা আ ধ্বনিগুণা পড়েছি বা বর্ণগুণা পড়েছি, আজ এর মধ্যে কিছু বিশেষ জিনিস আছে, সেটা তোমাদের কিন্তু শেখানোর চেষ্টা করব। দেখো বন্ধু, এই যে দেখেছো, এই যে যে একে বলেছিলাম উচ্চারণের রস্যই, এই রস্যের এই যে উপরের যে অংশটা, ঠিক আছে, এই যে উপরের যে অংশটা, এটাকে এই যে হ, ধরো এটুকু থেকে যদি আমি হ ধরি, তাহলে এই যে উপরের যে অংশটা, একে কি বলা হয়? কোনোদিন জেনেছো? জানো? কোনোদিন মনে হয়েছে এর কোনো নাম থাকতে পারে? কখনো ভেবে দেখোনি? আজ সেই জায়গাটায় কিন্তু আমি ভাবাবো তোমাদের। এতদিন ধরে যে ট্র্যাডিশন পড়া করে এসেছে, বাবা শিখেছে, দাদু শিখেছে, দাদা শিখেছে, ভুলে যাও। অরিজিনাল জিনিসটা শিখে যাও। হ্যাঁ, আজ আমি আছি, কাল নাও থাকতে পারি, কিন্তু জিনিসটা শিখে যাও, এটা কিন্তু অমর রয়ে যাবে। ক্লিয়ার? আমি চলে যাওয়ার পরে মনে থাকবে না স্যার কিছু জিনিস শিখিয়ে গেছিলেন, যে যেটা জানা উচিত ছিল। বাঙালি হিসাবে আমরা গর্ব অনুভব করি, কিন্তু বাংলা ভাষার টোটাল বিষয়টা আমাদের কিন্তু জানা নেই। তাই স্যারের কাছে শিখে নিজেকে সমৃদ্ধ করেছিলাম। সেই কারণে বন্ধু, যে নিত্য নতুন খুঁটিনাটি যে ব্যাপারটা তোমরা বেশিরভাগ ক্ষেত্রে জানো না, সেটা জানানোর কিন্তু চেষ্টা আমি কিন্তু করছি। আমার দেখবা কাজটাই, আমি যে বই লিখছি বা আমি বিভিন্ন যে টিপস দিই, এটা অজানা তত্ত্বকে তোমাদের সামনে কিন্তু হাজির করা। তারপরে এই যে যে আমাকে দীর্ঘই বলি, তার উপরের অংশটা কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আগে বলি বিষয়টা কি, কোথায় কোথায় আছে, তারপরে বলছি। এই যে যে জিনিসটা, এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে বলে দিই নামটা কি, কেন, তারপরে আমি দেখাচ্ছি কোন কোন বর্ণে এই বিষয়টা রয়েছে। দেখো বন্ধু, একে বলা হয় সহজ ভাষায় চৈতন বা টিকি বা নিশান, গ্রাম্য ভাষায় যাকে বলা হয় উড়নি। উড়নি আমরা বাচ্চাদের শিখাতে গিয়ে বলি, এই রস্যের উড়নি দিসনি, এই দীর্ঘই উড়নিটা দে। বোঝা গেল? এই রস্যের উড়নিটা দে, এই উড়নি বলি। গ্রাম্য এলাকায়, বিভিন্ন এলাকায় এটা প্রচলিত, কিন্তু অরিজিনালি ভালো ভাষায় ভালো শব্দে একে বলা হচ্ছে চৈতন বা টিকি বা নিশান। কেন? নিশান মানে চিহ্ন। বোঝা গেল? তাহলে এটা একটা চিহ্ন, আমি ধরলাম, ধরে নিলাম। উড়নি, এই যে উড়িয়ে দেয় বলে, এরকম হাত দিয়ে উড়িয়ে দেয় বলে, তার নাম হচ্ছে উড়নি। ঠিক আছে, রস্য ডয়বিন্দ রয়ে দন্তন নয়ে রস্যই, ঠিক আছে, উড়নি। আসলে চৈতন বলা উচিত। কেন? টিকি, টিকি আমরা যাকে বলি, এই চৈতন্যদেব টাক, আমাদের পুরোটাই মোটামুটি টাক হয়ে গেছে, আর টাক করতে হবে না, পড়ে গেছে চৈতন্যের মতন। পিছনে যদি একটু লম্বা চুল রাখা হয়, দেখবেন নবদ্বীপের ইস্কনের যারা সাধু সন্ন্যাসী আছেন, তারা পিছনে টাক করে একটু চুল রাখেন। তাকে বলা হচ্ছে কি, টিকি বা চৈতন। চৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার সময় ওটা হয়েছিল। ওটা যেমন দেখতে, ওই টিকিটা যেমন দেখতে, এই যে এটাও তেমন দেখতে। একটু খেয়াল করে ভেবে দেখো তো বন্ধুরা, মিলছে কি না? মিলছে তো? এই কারণে এর নাম দেওয়া হয়েছিল কি বলতো, চৈতন বা টিকি বা নিশান বা হচ্ছে উড়নি। ব্যাপারটা বোঝাতে পারলাম? এইবার দেখো কোন কোন বর্ণে এই উড়নিটা রয়েছে বা নিশান বা টিকিটা রয়েছে, একটু খেয়াল করো কোন কোন বর্ণে রয়েছে। দেখো, এই রস্যের মাথায় রয়েছে, তাহলে এটা কি? চৈতন। দীর্ঘের মাথায় রয়েছে, এটা চৈতন। রস্যের মাথায় রয়েছে, এটা চৈতন। দীর্ঘের মাথায় রয়েছে, এটা কি? চৈতন। আর একটু খেয়াল করো কার কার মাথায় রয়েছে। দেখো, এর মাথায় রয়েছে, এটা চৈতন। এর মাথায় রয়েছে, এটা চৈতন। অর্থাৎ এর মাথায় রয়েছে, ও এর মাথায় রয়েছে, এটা চৈতন, কিন্তু এটাকে অন্য নামেও ডাকা যেতে পারে। আগে একটু বুঝে নাও চৈতনটা কি জিনিস, তারপর তোমাকে বলছি। বোঝা গেল? এর মাথায় রয়েছে।
এইবার দেখো আর কোন কোন বর্ণের মাথায় রয়েছে একটু খেয়াল করো বন্ধুরা। দেখো এই যে ট, ট এর মাথায় রয়েছে, তাহলে এটাও কি চৈতন। এটা কি ঠ, ঠ এর মাথায় রয়েছে, তাহলে এটাও কি চৈতন। আর কোন বর্ণের মাথায় কিন্তু বন্ধু তোমরা এটা কিন্তু দেখতে পারবে না। বোঝা গেল? আর কোন বর্ণের মাথায় আছে, কোন বর্ণের মাথায় কিন্তু নেই। দেখো এই যে এখানটা সহজে পাওয়া যাবে বলে একবার দেখিয়ে দিতে পারবো। অর্থাৎ দেখো আমরা যেটা পেলাম সেখানে কি একমাত্র কার মাথায়, রস্যের মাথায় চৈতন পেলাম, দীর্ঘের মাথায় চৈতন পেলাম, রস্যর মাথায় পেলাম, দীর্ঘের মাথায় পেলাম, আর কি ওয়ের সঙ্গে পেলাম, ওয়ের সঙ্গে পেলাম, আর কার সঙ্গে পেলাম, আর পেলাম হচ্ছে টয়ের সঙ্গে, আর পেলাম ফয়ের সঙ্গে। অর্থাৎ এই কটা বর্ণের মাথার উপরে যেটা রয়েছে তাকে বলবো চৈতন বা টিকি বা নিশান বা উড়নি। ব্যাপারটা বোঝাতে পারলাম বন্ধু, কেন চৈতন নাম এবং কোন কোন বর্ণের মাথায় স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মাথায় রয়েছে। কি মজা লাগছে তো, ব্যাপারটা নতুন তো। এই যে নতুনত্ব জিনিসটা জানলে নিজের ভালো লাগবে, অপরকে শেখাতেও কিন্তু তোমার ভালো লাগবে। তাহলে আমরা কি বিষয়টা শিখে গেলাম, চৈতনটা শিখে গেলাম। এইবার আরেকটা জিনিস দেখি যে আর কি কি আমাদের কিন্তু শেখা যেতে পারে, একটু খেয়াল করো যে আর কি জিনিস। এই যে দেখেছো বন্ধু, এটাকে কি বলেছিলাম ক, তাহলে আরে বাবা বুঝলাম ক, তাহলে এটা তো এটাকে যদি আমি বন্ধ করে দিই, এটাকে যদি বন্ধ করে দিই তাহলে এটা কি হয়ে গেল, বয়ের মতন হয়ে গেল না? এটাকে বন্ধ করে দিলে এটা কি হয়ে গেল, ব হয়ে গেল। তাহলে কয়ের যে এই যে সামনের যে বাড়ানো যে অংশটা, এটাকে কি বলা হয় কখনো ভেবে দেখেছো? কখনো ভাবিনি। এটাকে আমরা সাধারণত যেটা বলে থাকি, আমি আগে কি বলতাম, আমি বাচ্চাদের পড়াতে পারি, এই কলের হ্যান্ডেলটা দে, কলের মুখটা দে, কলের মুখটা দে। অর্থাৎ কলের মুখের মতন, কল চিপলে মুখ দিয়ে জল বেরোয় না যেমন, এরকম বাচ্চাদের যে বললাম কলের মুখের চিহ্নটা আমি বলতাম। আসলে সেটা নয়, এটা কলের মুখের চিহ্ন নয়, একটু খেয়াল করো। এটাকে কি বলা হয় জানো? এটাকে বাংলা ভাষায় অর্থাৎ আমরা যখন বর্ণ বলি তখন কি বলি, একে বলে কিন্তু আক্রি। কি বলি বলো তো বন্ধু? আক্রি। অর্থাৎ অয়ে চন্দ্রবিন্দু মানে আয়ে চন্দ্রবিন্দু, ক ডয়বিন্দু, রয়ে হস্যি, একে বলা হচ্ছে কিন্তু আক্রি। মনে থাকবে বন্ধুরা। তাহলে আক্রি আমরা কার কার মধ্যে দেখছি, একটু তোমরা ভালো করে খেয়াল করো, আক্রিকে কার কার মধ্যে কিন্তু দেখা যায়। ঠিক আছে, কার কার দেখো, দেখো কয়ের মাথায়, কয়ের সঙ্গে কিন্তু দেখলে, আবার কার সঙ্গে দেখতে পাবে একটু খেয়াল করো। এই যে এরকম দেখতে, এখানটা আর কোথাও দেখতে পাচ্ছ, এখানটায় কোনো বর্ণের মধ্যে আছে, কোনো বর্ণের মধ্যে কিন্তু নেই। এখানটায় কোথায় দেখতে পাচ্ছ বলতো, এই দেখো, দেখা গেল। অর্থাৎ আকৃটা দেখো, এখানে ভালো করে দেখো আকৃটা কি করে আছে, আছে কি নেই, এই দেখো উপরে। ঠিক আছে, দেখো কয়ের হ্যান্ডেলটার মতন এখানটা কিন্তু করা আছে, এটাও কিন্তু তাহলে ধয়ের সঙ্গে কিন্তু আকৃ রয়েছে। বোঝা গেল? একে আকৃকে অনেকে কলকও বলে থাকে। ঠিক আছে, আমরা আকৃটাই সাধারণত বেশি চিনি, আকৃ নামে বেশি পরিচিত। এই দেখো ফয়ের সঙ্গে এটা কিন্তু রয়েছে, তাহলে ফরটাকেও কি বলবো, আকৃ কিন্তু বলতে পারবো। আর কার সঙ্গে আছে বলতো, এইবার দেখো চলে যাও, ফয়ের সঙ্গে আমরা পেলাম, আর কার সঙ্গে পাবো বলতো, আর কোনো পার্টিকুলার সিঙ্গেল বর্ণের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো না। যদি রয়ে হস্যু যদি লেখা হয়, ওই যে উপর দিকে যদি তুলে দেওয়া হয় রয়ের যে হস্যু, সেই রয়ে হস্যুর সঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো। আবার হয়ের পিঠে যে দন্তন্যটা লেখা হয়, হয়ের পিঠে যে দন্তন্যটা লেখা হয়, অর্থাৎ হ লিখে যে কোড়ার মতন দেওয়া হয়, সেটাকেও কিন্তু আমরা বলবো কি, আমাদের আকৃ। বা আমরা কয় মধ্যন স, যাকে কিয়ক্ষ বলে থাকি, কয় মধ্যন স, কয় মধ্যনের সঙ্গে যেটা নামানো হয়, ঠিক আছে, গোলপাড়া যেটা দেওয়া হয়, সেটাও কিন্তু কি বলতো, আকৃ। ঠিক আছে, তাহলে আকৃ আমরা এই বর্ণমালার কোন কোন বর্ণের মধ্যে দেখতে পেলাম, কোন স্বরবর্ণের মধ্যে কিন্তু আকৃ খুঁজে পেলাম না। পেলাম কার সঙ্গে, কয়ের সঙ্গে আমরা আকৃ পেলাম। কোথায় পেলাম আমার ব্যঞ্জন বর্ণে, কোথায় পেলাম, আমরা পেলাম কিন্তু ধয়ের সঙ্গে কিন্তু আমরা আকৃটা কিন্তু পেলাম। আবার কোথায় পেলাম বলতো, যে কয় মধ্যন স, যাকে ক্ষিয়ক্ষ বলি, তার সঙ্গে আমরা কিন্তু আকৃ পেলাম। আবার কোথায় পেলাম, ফয়ের সঙ্গে আকৃ পেলাম। বা হয়ে দন্ত নয়, যুক্ত অবস্থায় যখন লেখা হয় তার সঙ্গে কিন্তু আমরা আকৃ পেলাম। রয়ে হস্যু, অর্থাৎ রয়ের সঙ্গে হস্যু উপর দিকে যেটা ঘুরিয়ে লেখা হয়, তার সঙ্গে কিন্তু আমরা আকৃ পেলাম। বোঝা গেল? এই কটাকে কিন্তু আমরা বলবো আকৃ, যেটা ব্যঞ্জন বর্ণের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি, কোনো স্বরবর্ণের মধ্যে কিন্তু আমরা এই আকৃটা পাচ্ছি না। যেখানে চৈতন বা টিকিকে কিন্তু আমরা কি
স্বর ব্যঞ্জন বর্ণের মধ্যে দেখতে পেয়েছিলাম, আর আকৃটা কেবলমাত্র কিন্তু আমরা ব্যঞ্জন বর্ণের মধ্যে দেখতে পেলাম। যুক্ত ব্যঞ্জনও থাকতে পারে, সিঙ্গেল ব্যঞ্জনও থাকতে পারে। এইবার আকৃ কি, কিছু আকৃ একটা দিক করে আছে, কিছু আকৃ উল্টে আছে। যেমন হ যুক্ত অবস্থায় লিখলে কি আকৃটা কি নিচের দিকে নামানো থাকে, অর্থাৎ আমি হ লিখলাম, ধরো আমি কোনো একটা জায়গায় যে হ, ধরো আমি এখানটাই, ধরো আমি যদি হর দিকে তাকাই, আমি ধরো এই যে হ, এবার এর পিঠে যেটা দেবো আমি, এই যে যখন নিচের দিকে চামানো হচ্ছে তখন আকৃটা কি আমি কয়ের মতন যেমন আছে দেখো, কয়ের মতন এরকম আমার বেরোচ্ছে, তাহলে এটা আকৃ হচ্ছে। কিন্তু রয় হস্য যখন লিখবো, অর্থাৎ আমরা যুক্ত অবস্থায় যখন র লিখি, এই উপর দিকে তখন আকৃটা কিন্তু উঠোনে থাকে, অর্থাৎ উপর দিকে কিন্তু আকৃটা উঠোনে থাকে, ওটাও আকৃ। একটা হচ্ছে অরিজিনাল দিকে আছে, আরেকটা হচ্ছে উল্টো দিকে কিন্তু আছে, কিন্তু এটা আকৃ। তাহলে দেখো বন্ধু, আজ আমরা কিন্তু দুটো জিনিস শিখলাম। একটা কি, যে চৈতন কি, টিকি কি, নিশান কি, পূরণী কি, সেটা শিখলাম। আর আকৃ কি, বা আকৃটাকে কি উল্টে দিলে কি হয়, মানে উল্টো আকৃও কিন্তু বলতে পারো, সেটাও কিন্তু আজ আমরা আজকের ভিডিওতে শিখলাম। আশা করছি ব্যাপারটা বন্ধু খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এর পরের ভিডিওতে আমরা এই সংক্রান্ত আরো অজস্র তথ্য আছে সেটা কিন্তু জানবো। আজকের ক্লাসটা কেমন লাগলো বন্ধু, অবশ্যই বন্ধু তোমরা লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে জানাবে। এবং যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমি যথাসম্ভব উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। প্রত্যেকেই ভালো থেকো। নমস্কার বন্ধু।